মারা গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নরেন্দ্র মোদীর বাড়িতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। হঠাৎ ভারতের যুদ্ধে মারা গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের। গোপন সূত্রে পাওয়া দিল্লিতে নরেন্দ্র মোদীর গদিতে ছাত্র জনতার হামলায় মাথায় আঘাত লেগে মারা গেলেন ওবায়দুল কাদের। এই খবর শুনে খুশিতে আলহামদুলিল্লাহ বলে উঠল বাংলাদেশের 20 কোটি মানুষ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসেবে চিহ্নিত ওবায়দুল কাদের তিনি মারা গেছেন। ভারতের এক দশকেরও বেশি সময় প্রভাবশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ দেশেও বেশ চাপে পড়তে হয়েছে মোদীকে। তবে এবার নরেন্দ্র মোদী পদত্যাগ করছেন বলে খবর উঠেছে। নতুন সরকার গঠনের লক্ষ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। বিমানে ঝুলে পালাতে হবে মোদীকে, কেননা মোদীর চারপাশে এমন সব সংকট ঘিরে ধরেছে যা এই সরকারের শির দাঁড়ায় কাঁপন ধরিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতে আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করবো একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা আজাইরা কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। মারা গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নরেন্দ্র মোদীর বাড়িতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। হঠাৎ ভারতের যুদ্ধে মারা গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের। গোপন সূত্রে পাওয়া দিল্লিতে নরেন্দ্র মোদীর গদিতে ছাত্র জনতার হামলায় মাথায় আঘাত লেগে মারা গেলেন ওবায়দুল কাদের। এই খবর শুনে খুশিতে আলহামদুলিল্লাহ বলে উঠল বাংলাদেশের 20 কোটি মানুষ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসেবে চিহ্নিত ওবায়দুল কাদের তিনি মারা গেছেন। ভারতের এক দশকেরও বেশি সময় প্রভাবশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ দেশেও বেশ চাপে পড়তে হয়েছে মোদীকে। তবে এবার নরেন্দ্র মোদী পদত্যাগ করছেন বলে খবর উঠেছে। নতুন সরকার গঠনের লক্ষ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। বিমানে ঝুলে পালাতে হবে মোদীকে, কেননা মোদীর চারপাশে এমন সব সংকট ঘিরে ধরেছে যা এই সরকারের শির দাঁড়ায় কাঁপন ধরিয়ে দিচ্ছে। হঠাৎ ভারতের যুদ্ধে মারা গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের। গোপন সূত্রে পাওয়া দিল্লিতে নরেন্দ্র মোদীর গদিতে ছাত্র জনতার হামলায় মাথায় আঘাত লেগে মারা গেলেন ওবায়দুল কাদের। এই খবর শুনে খুশিতে আলহামদুলিল্লাহ বলে উঠল বাংলাদেশের 20 কোটি মানুষ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সৃষ্টির সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ মাত্রই মরণশীল। তো বাংলাদেশ আওয়ামী লীগকে যারা ব্যাপক বিনোদন দিয়েছে, আবার ধ্বংসও করছে, আবার টিকেও রাখছে, শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসাবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা কেষ্ট ওরফে খেলা হবে, আরো বিভিন্ন কবি সাহিত্যিক, বা বিনোদনের মাঠটা অনেক দিকে রাখছিলেন তিনি ওবায়দুল কাদের। তিনি মারা গেছেন গতকালকে থেকে। ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকায়, তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন এমন ইলেকট্রনিক গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে নতুন সরকার গঠনের লক্ষ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। শরিক দলগুলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে থেকে সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়ে পদত্যাগ করেছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে যাওয়ার আগে রাতের মতো কেন্দ্রীয় মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন তিনি। এর আগে সোমবার সন্ধ্যায় নির্বাচনে বিজয় ঘোষণা করে সরকার গঠনের ঘোষণাও দিয়েছিলেন টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া এই রাজনীতিক।
এনডিটিভি সূত্র বলছে, দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় নতুন সরকার গঠনের লক্ষ্যে পুরো মন্ত্রিসভা সহ নিজেদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন। ভারতের এক দশকেরও বেশি সময়ের প্রভাবশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সময়ই প্রতিবেশী দেশগুলোর সাথে সবচেয়ে বেশি বৈরী সম্পর্ক ভারতের। এ কারণে খোদ নিজ দেশেও বেশ চাপে পড়তে হয়েছে মোদীকে। ভারতের একরোখা এই প্রধানমন্ত্রীর কারণে ভারত অখণ্ডতা হারাবেন বলেও অভিযোগ উঠেছে। তবে এবার নরেন্দ্র মোদী পদত্যাগ করছেন বলে খবর উঠেছে। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নেয়ার পরিকল্পনা করছেন। এমনকি তার উত্তরসূরি নির্বাচন নিয়েও আলোচনা অনেক দূরে গিয়েছে। পরবর্তী বিজেপি নেতা কোন রাজ্য থেকে হবেন ইতোমধ্যে সেই সিদ্ধান্ত পাকাপোক্ত হয়েছে, এমন দাবি করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বরে অবসর নেয়ার পরিকল্পনা করেছেন। নাগপুরে আরএসএস সদর দপ্তরে তার সাম্প্রতিক সফরও এর সাথে সম্পর্কিত। রাউত বলেন, মোদী গত 10 থেকে 11 বছরে আরএসএস সদর দপ্তরে যাননি। এখন তিনি দলের প্রধান মোহন ভগবতকে টাটা বাই বাই বলার জন্যই গিয়েছিলেন। গত 30 মার্চ রোববার নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তর পরিদর্শনে যান নরেন্দ্র মোদী। পরে মুম্বাইয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে রাউত এসব দাবি করেন। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে সহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম রাউতের এই সংবাদ সম্মেলন কভার করেছে। রাউত বলেন, তিনি হয়তো আরএসএস সদর দপ্তরে গিয়ে অবসরের আবেদনপত্র জমা দিয়েছেন। তিনি বিশ্বাস করেন আরএসএস দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। আমি যতটুকু বুঝতে পারছি সমগ্র সংঘ দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। প্রধানমন্ত্রী মোদীর সময় শেষ হয়ে গেছে। তারা পরবর্তী বিজেপি প্রধানও নির্বাচন করেছেন। সিদ্ধান্ত অনুযায়ী মোদীর উত্তরসূরি নির্বাচিত হবে মহারাষ্ট্র থেকে। এদিকে বিজেপির সিনিয়র নেতা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সঞ্জয় রাউতের দাবি অস্বীকার করে বলেছেন, প্রধানমন্ত্রী মোদী আরও অনেক বছর দেশকে নেতৃত্ব দেবেন। 2014 সালের 26 মে রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের সময় নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্ব শুরু হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের মনমোহন সিংয়ের পর ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী ভারতের চতুর্থদশ প্রধানমন্ত্রী। মোদীর প্রথম মন্ত্রিসভায় 45 জন মন্ত্রী ছিলেন, যা পূর্বের সংযুক্ত প্রগতিশীল জোট সরকারের তুলনায় 25 জন কম ছিল। ক্রমেই নড়বড়ে হচ্ছে মোদির গদি। যে কোনো সময় রাস্তায় নেমে যেতে পারে জেনজি। তবে কি নেপালের প্রধানমন্ত্রীর মতোই বিমানে ঝুলে পালাতে হবে মোদীকে? কেননা মোদীর চারপাশে এমন সব সংকট ঘিরে ধরেছে যা এই সরকারের শির দাঁড়ায় কাঁপন ধরিয়ে দিচ্ছে। দক্ষিণ এশিয়ার একাধিক প্রতিবেশী দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকি ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। কয়েকদিন আগে কলকাতায় ভারতের সামরিক বাহিনীর বড় সম্মেলনে স্পষ্টভাবে উঠে এসেছে এক ভয়ঙ্কর বার্তা। প্রতিবেশী দেশগুলোতে অস্থিরতা বাড়ছে, আর এর প্রভাব পড়ছে সরাসরি ভারতের নিরাপত্তায়। এই উত্তপ্ত পরিস্থিতি কেবল ভারত নয়, পুরো দক্ষিণ এশিয়াকেই কাঁপিয়ে তুলতে পারে। সম্প্রতি কলকাতায় ভারতের সামরিক বাহিনীর বড় সম্মেলনে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, চীনের সঙ্গে সীমান্তে অচল অবস্থা, পাকিস্তানের আগ্রাসী মনোভাব ও নেপালের টালবাটাল পরিস্থিতি। সামরিক কর্মকর্তাদের মতে এসব সংকট মিলেই ভারতের চারপাশে তৈরি করছে নতুন নিরাপত্তা বলয়, যা যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তারা বলছেন, বাংলাদেশের সরকার পরিবর্তনের সম্ভাবনা ও উগ্রপন্থী গোষ্ঠীর উত্থান ভারতের কাছে এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ ও আসামের গ্রামগুলোতে অনুপ্রবেশ বাড়ছে। স্থানীয়রা হঠাৎ অপরিচিত মুখ দেখতে পাচ্ছে। রাতের অন্ধকারে গ্রামগুলোয় ভেসে আসছে অচেনা ভাষার শব্দ। এসব পরিবর্তন দীর্ঘমেয়াদে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে নাড়িয়ে দিতে পারে। অন্যদিকে পাকিস্তান এখনো জঙ্গি গোষ্ঠীগুলোকে অর্থায়ন করছে। সীমান্তবর্তী রাজ্যগুলোতে টহল বাড়ানো হলেও আতঙ্ক
রয়ে গেছে প্রতিদিনের মতোই। চীনের সঙ্গেও স্থল ও সমুদ্র দুই দিকেই টান টান উত্তেজনা। লাদাখের বরফ ঢাকা সীমান্তে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা সেনারা অনুভব করছে এক অদৃশ্য চাপ, যেন যে কোনো মুহূর্তে ঝড় আসতে পারে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, বিশ্বে অস্থিরতা যত বাড়বে ভারতকে তত শক্ত অবস্থান নিতে হবে। সীমান্ত সুরক্ষা আরো জোরদার হবে ও সম্ভাব্য যে কোনো হামলার জবাব দিতে সেনারা প্রস্তুত থাকবে। কিন্তু সবশেষে বড় প্রশ্ন থেকেই যায়, ভারতের ভেতরেই যে জেনজি প্রজন্ম অস্থির হয়ে উঠছে, তাদের ধৈর্যের বাঁধ আর কতদিন টিকবে? ইতিহাস বলছে, যখনই তরুণরা রাস্তায় নামে তখন কেবল সরকারের চেয়ার নয়, গোটা দেশের ভবিষ্যৎই যেন কেঁপে ওঠে। আর এখন বড় শঙ্কায় রয়েছে মোদির গদি। প্রশ্ন, আর কতদিন টিকবে? এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মোদি শাসিত ভারত, যা মোদি প্রশাসনকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে। চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে উঠেছে মোদি সরকারের কপালে। তবে কি এবার নরেন্দ্র মোদিকেও পালাতে হবে ভারত ছেড়ে? এমনিতেই যুক্তরাষ্ট্রের সাথে বেশ টানাপোড়েন চলছে মোদি সরকারের। এর মধ্যে অভ্যন্তরীণ উষ্ণতা বৃদ্ধি কোনো ভালো লক্ষণ নয় ভারতের জন্য। কোনো বিশেষজ্ঞ তো ভারতে সেনা অভ্যুত্থানের কথাও বলছেন, কারণ দীর্ঘদিন ক্ষমতায় থেকে বিরোধী দল ও মতকে দমন করে আসছে মোদি সরকার, যা সেনাদের অন্দরমহলেও নাকি আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে। মাত্র এক বছরের মধ্যে ভারতের আশেপাশে যা ঘটছে তা ভারতের কাছে, ভারতের শাসক শ্রেণীর কাছে খুবই চিন্তার বিষয়। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আর এখন নেপাল পর্যন্ত ভারতের প্রায় সব প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক পালাবদল হচ্ছে গণবিক্ষোভ বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এবং সেগুলো যখন শুরু হচ্ছে, বোঝাও যাচ্ছে না যে ওই ছোট্ট ইস্যুগুলো হঠাৎই এক বিরাট চেহারা নেবে। সালে শ্রীলঙ্কার দেউলিয়া অর্থনীতির কারণে জনগণের চরম ক্ষোভ মাহিন্দা রাজাপক্ষের সরকারকে পদত্যাগে বাধ্য করে। এর মাত্র 2 বছর পর 2024 সালে বাংলাদেশের ছাত্র আন্দোলন এক বিশাল গণবিক্ষোভে পরিণত হয়, যার ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়। আর এই তালিকায় একেবারে শেষে নেপাল। সোশ্যাল মিডিয়া বন্ধের মতো একটি ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ এতটাই তীব্র হয়ে পড়ল যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে বাঁচতে পারেননি, পালিয়েছেন। কোথায় পালিয়েছেন কেউ জানেও না। এখনও অনেকে বলছে ভারতেই আছেন, কেউ কেউ বলছেন তিনি দুবাইতে অবস্থান করছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন শুরু হয়েছে ডমিনো ইফেক্ট। নেপালে যখন জেনারেশন জেডের তরুণদের বিক্ষোভে দেশ কাঁপছে, ঠিক সেই সময় ভারতের বিহার রাজ্যেও ছাত্র তরুণদের আন্দোলনে রাজপথ প্রকম্পিত হয়ে উঠেছে। বিহারে হাজার হাজার চাকরি প্রত্যাশী তরুণ শিক্ষক নিয়োগে শূন্যপদ কমানোর প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন। এতে রাজধানী পাটনার গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যত অচল হয়ে পড়েছে। গত 9 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে প্রায় 3000 বিক্ষোভকারী তরুণ পাটনা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করেন। কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান ও ডাকবাংলো স্কয়ার হয়ে শহর জুড়ে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ। এখন প্রশ্ন হলো, তবে কি এবার ছাত্র আন্দোলনে মোদি সরকারের বিতাড়িত হওয়ার পালা? এর সঠিক উত্তর তো সময়ই বলে দিবে। आप में से जो लोग नरेंद्र मोदी को अभी भी सपोर्ट करते हैं, उनकी भयंकर तरीके से आंखें खुलने वाली हैं। নেপালের ছাত্র আন্দোলনে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই ভারতেও বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে জেনজি আন্দোলন, যার ফলে বিপাকে পড়েছে মোদি সরকার। বিহারের পর আসাম, ভারতেও ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলনের আগুন। দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে হাজার হাজার মানুষ। গত মঙ্গলবার চাকরি প্রত্যাশীদের আন্দোলনে অচল হয়ে পড়েছিল বিহারের বিভিন্ন এলাকা। এবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির আরেক রাজ্য আসাম। অবস্থা যখন এই, তখন প্রশ্ন উঠেছে যে শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো ভারতের প্রধানমন্ত্রী গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদির গদিও কি নড়েচড়ে উঠবে? তাকেও কি হেলিকপ্টারে করে পালাতে হবে দেশ ছেড়ে?
বুধবার সন্ধ্যায় রাজ্যের তিনকুশিয়া জেলায় মোরান সম্প্রদায়ের প্রায় 20,000 মানুষ রাস্তায় নেমে আসেন। তাদের দাবি, অবিলম্বে মোরানদের তফসিলি উপজাতি মর্যাদা দিতে হবে। অল মোরান স্টুডেন্টস ইউনিয়নের নেতৃত্বে এই বিক্ষোভ শুরু হয় তালাপ, কাকোপাথার ও মার্ঘেরিটায় ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে। এরপর তারা তিনসুকিয়া শহরে এক বিশাল সমাবেশ করেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসাম সফরের ঠিক আগে এই বিক্ষোভ পুরো শহরকে নাড়িয়ে দিয়েছিল। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 72 ঘন্টার মধ্যে সরকার যদি স্পষ্ট কোনো পদক্ষেপ না নেয় তবে 15 সেপ্টেম্বর থেকে শুরু হবে ব্যাপক অর্থনৈতিক অবরোধ। न जाने बीजेपी के लिए कौन सी मुसीबतें सिर उठाए खड़ी होंगी। ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, চতুর্থ দফা শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে বিহারে। শূন্য পদের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার প্রতিবাদে গত মঙ্গলবার বিক্ষোভ করেন হাজারো চাকরি প্রত্যাশী। ওই দিন সকাল থেকে প্রায় 3,000 মানুষ পাটনা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের দিকে মিছিল শুরু করেন। কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান, জেপি গোলাম্বার হয়ে ডাকবাংলো স্কয়ার পর্যন্ত ওই মিছিল চলায় রাজধানীর বেশ কিছু এলাকা কার্যত অচল হয়ে পড়ে। চাকরি প্রত্যাশীরা স্লোগান দিতে দিতে দাবি করেন, সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী 15 সেপ্টেম্বরের মধ্যে 1,20,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। তাদের অভিযোগ, সরকার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। মাত্র 1 বছরের মধ্যে ভারতের আশেপাশে যা ঘটছে তা ভারতের কাছে, ভারতের শাসক শ্রেণীর কাছে খুবই চিন্তার বিষয়। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আর এখন নেপাল পর্যন্ত ভারতের প্রায় সব প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক পালাবদল হচ্ছে গণবিক্ষোভ বা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে। সব মিলিয়ে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই মোদি সরকার। চারিদিক থেকে উঠছে আন্দোলনের স্ফুলিঙ্গ, যা মোদি সরকারের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। মোদির গতি কি হবে তা তো সময় বলে দিবে। একটি মাত্র পোস্টার থেকেই জ্বলে উঠল সহিংসতার আগুন। ভারতের উত্তরপ্রদেশের বেরেলিতে আই লাভ মোহাম্মদ লেখাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ল বিক্ষোভের ঝড়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আই লাভ মোহাম্মদ লেখা ব্যানারকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের কানপুরে শুরু হওয়া উত্তেজনা এখনো চলছে। শুক্রবার জুম্মার নামাজের পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভে নামলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 50 জনকে আটক করেন পুলিশ। এছাড়া পুলিশের কাজে বাধা দেয় এবং তাদের উপর হামলার অভিযোগে 1700 জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন তারা। কঠোর ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন, এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দর্শক, নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলে নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।